এখন সময় রাত 1টা, ঘুম আসছে না। তাহাজ্জুদ পড়ে বসে আছি আর আস্তে আস্তে একটা পান মুখে নিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছি। দাঁতগুলো অনেক দুর্বল হয়ে পড়েছে, কয়েকটি দাঁত পড়েও গিয়েছে আর কয়েকটি দাঁত পড়া পড়া অবস্থায় আছে। আমার নাতি আমার রুমে এসে দাদি বলে ডাকলো, কিন্তু নাতি কোনটা বুঝলাম না। বয়স হওয়ার সাথে সাথে চোখের দৃষ্টিশক্তিও হারাচ্ছি, চোখে এখন অনেক ঝাপসা দেখি। জিজ্ঞেস করলো, দাদি তুমি কি ঘুমিয়েছো? আমি বললাম না, ঘুমাইনি। কণ্ঠ শুনে বুঝলাম আমার নাতি নিশাদ। নিশাদ আমায় বলল, দাদি একটা খবর আছে। নাতিকে বললাম, কি খবর এত রাতে? নিশাদ বলল, দাদি জরুল নামের উনি মারা গেছেন। নামটা শুনে কলিজায় মোচড় দিয়ে উঠলো। জিজ্ঞেস করলাম, কোন জরুল? নাতি বলল, তোমার এক সময়ের ভালোবাসার জরুল, যার কথা মাঝে মাঝে আমাদের বলো, সেই জরুল রাত 11টায় মারা গেছে। আমার অতীত মনে পড়লো। আমার নাতি আমাকে জড়িয়ে ধরে বলল, দাদি গাড়ি বের করছি, তুমি রেডি হয়ে নাও, তোমাকে নিয়ে আমরা চিটাগাং যাব। আমি নাতিকে বললাম, যাব, অবশ্যই যাব। আমার ভালোবাসাকে শেষ বিদায় দেওয়ার জন্য যাব। এত বছর পর তাকে ঝাপসা চোখে একটি বার দেখার জন্য যাব। ঘরের সবাই ঘুম থেকে উঠে আমার পাশে আসলো। ছেলে, ছেলের বউ, আমার ছোট নাতি নিহাত, সবাই এসে আমার পাশে দাঁড়িয়ে রইল এবং আমি তাদের বললাম, রেডি হয়ে নাও, সবাই আমরা আজই সবাই চট্টগ্রাম যাব। তোমাদের সবাইকে আমি আমার অতীত দেখাতে নিয়ে যাব। আমার স্বামী গত হয়েছে আজ 7 বছর। আমার স্বামীকেও আমি ভালোবাসি, কিন্তু মনের এক সুপ্ত কোণে জরুল নামের ভালোবাসাটা আজও বহমান আছে। আমার নাতি গাড়ি বের করেছে, তারপর আমি লাঠিতে ভর করে আস্তে আস্তে বাড়ির বাহিরে পা দিলাম। পিছনে অবশ্য আমার ছোট নাতি আমায় ধরে রেখেছে। গাড়ির যাত্রা করলো চিটাগাং এর উদ্দেশ্যে। সকাল 9টায় আমরা চট্টগ্রাম পৌঁছালাম। আমার সেই অতীতে পৌঁছালাম। আজ 35 বছর পর আমার সেই চিরচেনা বিল্ডিংটা দেখলাম। বিল্ডিংটা সে আগের মতো আছে, শুধুমাত্র একটু পুরনো হয়ে গেছে। ডিভোর্সের দিন শেষবার এই বিল্ডিংটা দেখে গিয়েছিলাম, এরপর আর আসিনি কখনো, এমনকি এই এলাকার আশেপাশেও আসিনি। নাতিরা আমাকে ধরে ধরে একতলা থেকে দোতলায় ওঠালো। আমি এখন আর সিঁড়ি বাইতে পারি না। সিঁড়ি দিয়ে ওঠার সময় মনে হলো, এই তো আমার সেই চিরচেনা সিঁড়ি। এক সময় কত দাপিয়ে বেরিয়েছি আমি, তার কোনো হিসাব নাই। আস্তে আস্তে জরুলদের ঘরের সামনে আসলাম। দরজা খোলা, অনেক মানুষের আনাগোনা। দরজার ভেতরে প্রবেশ করলাম। ঝাপসা চোখে দেখলাম সামনের রুমে সাদা কাপড় পরিয়ে জরুল নামে এক বৃদ্ধ লোককে শুয়ে রেখেছে। আমার আবেগ, আমার ভালোবাসা এবং নিজেকে আমি আর শক্ত রাখতে পারিনি। ধীর পায়ে এগিয়ে লাশের সামনে বসলাম। তখন সবাই বলা বলি শুরু করলো, উনি হাসি, জরুলের আগের বউ। আমি তার মুখের সামনে বসে তার কপালে একটি চুমু খেলাম আর তার বুকে মাথা রেখে বললাম, জরুল, আজ এত বছরেও তোকে একটিবারের জন্য আমি ভুলতে পারিনি। তোকে এত কেন ভালোবেসেছি জরুল, তোকে আমি এভাবে দেখতে চাইনি। একবার ওঠ, আমাকে দেখ, আমি এসেছি। এই বেঈমান জরুল উঠলো না, আমার ভালোবাসার কথাগুলো শুনলো না। জরুল, আমি তোকে একবার দেখতে চাই, আমাকে একটা বার হাসি বলে ডাক। জরুল রে, তোর বুকে যে আমি শান্তি পেয়েছি, এত বছরেও জীবনে কারো বুকে সেই শান্তি পাইনি। জরুল রে, উঠ না, দয়া করে উঠ। ও জরুল, দেখ না আমাকে একটা বার। জরুল, আমি তোকে ছাড়া এত বছর ভালো ছিলাম না রে। কিন্তু আমার মৃত জরুল আমার কোনো কথাই শুনছিল না। জরুল কখনো আমার চোখের পানি সহ্য করতে পারতো না। এত ভালোবাসার পরেও আমাদের বিচ্ছেদ হয়েছিল। সারা রাত লাশটা রেখে দিছিল। আমার জন্য অপেক্ষা করছিল জরুলের পরিবার, না হলে ফজরের পরপরই লাশটা দাফন করে দিত। জরুলের এক ছেলে, 2টা মেয়ে হয়েছে। তারাও তাদের স্বামী সন্তান নিয়ে তাদের বাবাকে শেষ বিদায় দিতে এসেছে। আমার নাতিরা আমাকে ধরে লাশের সামনে থেকে ওঠালো, কারণ লাশ জানাজা পড়তে নিয়ে যাবে। কিন্তু আমি চিৎকার করে বলছিলাম, এত ভালোবাসার পরেও কেন আমাদের ডিভোর্স হলো? কেন তুই আমার সাথে এমন করলি জরুল? জরুল রে, তোকে ছাড়া এত বছরে আমি ছিলাম আনন্দহীন। আমার ঘুম ভাঙলে আমি এত বছর পরেও তোকে খুঁজতাম, আশা করতাম আমার পাশের বালিশটাতে তুই থাকবি। লাশ জানাজা পড়তে নিয়ে গেল আমার নাতিদের, আর আমার ছেলেকে বললাম, তোরা যা। আর আমার ছেলেকে বললাম, একটা খাটিয়া কাঁধে তুই নিবি। তারা লাশের সাথে সাথে বেরিয়ে পড়লো, আর আমার ছেলের বউ আমাকে ধরে একটা জায়গায় বসালো। আমি সবাইকে দেখছি ঝাপসা চোখে। জরুলের বউ আমাকে জড়িয়ে ধরে বলল, আপা, আমাকে মাফ করে দিয়েন। সংসার জীবনে এত বছরে এসেও তার মনে যে আপনার জন্য যে জায়গাটা আছে, সেটা আমি কখনোই নিতে পারিনি। আমার ননদ এসে আমাকে জিজ্ঞেস করলো, ভালো আছেন আপা? আমি জড়িয়ে ধরে বললাম, ভালো আছি। তারপর বাকি বোনদের কথা জিজ্ঞেস করেছি। ননদও বলল, আপনার বড় ননাস মারা গেছে, মেজ ননাস আছে, হাঁটতে পারে না, শয্যাশায়ী, মাঝখানের রুমে শুয়ে আছে, চলেন দেখবেন। আমি বললাম, যাব। সবাই আমাকে দেখছে, আমি ঝাপসা চোখে সবাইকে দেখছি, কিন্তু চিনতে পারছি না। আমার চিরচেনা ঘরে অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু আমার কেনা আসবাবপত্রগুলো এখনো আছে, শুধু অনেক পুরনো হয়ে যাতা অবস্থা আছে। আমি রান্নাঘরের দিকে গেলাম আস্তে আস্তে। আগের মতোই আছে, শুধু নতুন অনেক জিনিস যোগ হয়েছে। আমার ডাইনিং টেবিল, চেয়ার গুলোও আছে, সেখানে আমি আগের জরুলের সাথে বসে ভাত খেতাম। হাঁটতে হাঁটতে আমার রুমের দিকে গেলাম, যেখানে আমি 4.5 বছর জরুলের সাথে সংসার করেছি, একই বিছানায় ঘুমিয়েছি। রুমটা বন্ধ ছিল। জরুলের বউ এসে রুমটা খুলে দিল। জরুল নাকি রুমটা বন্ধ রাখতো সব সময়।
আমার রুমে প্রবেশ করে আমি অবাক হয়ে যাই। আমার রুমটা আমি যেভাবে রেখেছিলাম ঠিক সেইভাবেই আছে। আমার লাগানো পর্দা, ঘড়ি, ওয়ালমার্ট সবকিছু সেই আগের মতো আছে। শুধু ঘড়িটা সময়ের ব্যবধানে নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু সেই আগের জায়গাটাই সে আছে। আমার আলমারি, আমার খাট, আমার বিছানার চাদর সবকিছুই আমার আগের মতো। আমার রুমের বিছানা একটু শয্যাশায়ী হলাম। এমন সময় কারা যেন এসে আমার পা ধরে সালাম করতে লাগলো। আমি উঠে বসে জিজ্ঞেস করলাম, চিনলাম না তোমাদের। তখন তারা বলল, জরুল বাবার মেয়ে আমরা। আমি তাদের বুকে জড়িয়ে ধরে রাখলাম। জরুলের সন্তান তারা। আমাকে বড় মা বলে ডাক দিল। জিজ্ঞেস করলো, বড় মা আপনি ভালো আছেন? আমি বললাম, ভালো আছি। মেয়েগুলো বলতে লাগলো, বাবা এই রুমটা আপনার জন্য রেখেছেন। বাবা আমাদের প্রায় সময় বলতেন, এটা হাসির রুম, এর রুমটা আজীবন হাসির জন্য থাকবে। বাবা কখনো মাকে নিয়ে আপনার বিছানায় বসেও নি। এমনকি বাবা মাঝে মাঝে এসে এই রুমে ঘুমাতেন। আমরা রুমটাতে আসতাম, কিন্তু কখনো বাবা আমাদের বসতে বলতেন না। এবং বাবা আমাদের বলতেন, এ রুমের একটা জিনিসও যেন নষ্ট না হয়। আমরা এসে রুমটা পরিষ্কার করে রাখতাম। বড় মা, বাবা আপনাকে অনেক ভালোবাসতেন। বাবা ওসিয়ত করেছিলেন, বাবা যদি মারা যায় তাহলে আপনি যেন শেষ দেখার আগে বাবাকে দাফন না করা হয়। বড় মা, বাবা আপনাকে খুব ভালোবাসতেন। বাবাকে বলতাম আপনি গিয়ে ওনার সাথে দেখা করে আসেন। বাবা বলতেন, কিছু ভালোবাসা দূর থেকে ভালোবাসা ভালো, নীরবে নিভৃতে যাতে কেউ না জানে সে ভালোবাসার কথা। আমি তার কথা শুনে কেঁদে উঠলাম আর বললাম, এত বছরের জীবনে আমি জরুলকে ভুলতে পারিনি। তারপর সবাই এসে সবার পরিচয় দিতে লাগলো। আমিও সবার সাথে পরিচিত হতে লাগলাম। জরুলের বোনের ছেলে মেয়েরা অনেক বড় হয়েছে, তারাও সন্তানের বাবা মা হয়েছে। তাদের আমি চিনতে পারছিলাম না। তারা নিজেরাই বলতে লাগলো, মামি আমি অমুক, চাচি আমি তমুক। আমিও তাদের পরম আদরে বুকে জড়িয়ে নিয়েছি।